আপনারা জানেন যে গত 15 মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারেও আমরা অভিযান পরিচালনা করছি। এ যাবৎ আমরা শতকরা 81% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা 73% হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। আমরা 19,000-এর উপরে অপরাধীকে গ্রেফতার করেছি, যাদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাতি, চাঁদাবাজির অপরাধ উল্লেখযোগ্য। আমি জানি আপনারা অবগত আছেন, তথাপি গত 2 মাসে আমাদের কিছু উল্লেখযোগ্য সাফল্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী তার অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত 2 সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। আপনারা জানেন যে এর পাশাপাশি আমরা গত জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান করছি। এ পর্যন্ত আমরা 5,338 জনকে বিভিন্ন সেনানিবাসের যে সিএমএইচ রয়েছে সেখানে আমরা চিকিৎসা দিয়েছি এবং এই মুহূর্তেও 27 জন আমাদের ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আমরা কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং দূতাবাসগুলোকে নিরাপত্তা প্রদান করে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের মতামত বিনিময় করেছে এবং তদনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীও তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। যখনই আইনশৃঙ্খলা রক্ষার বিষয় আসে অবশ্যই সেটা আমাদের নজরের বিষয় এবং আমরা সর্বক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাসম্ভব সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছা এবং গাইডলাইন দেয়া আছে এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন, সেই সুবাদে আমাদের সেনাবাহিনী প্রধানও সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়ে কি আলোচনা হয়েছে সে বিষয়ে একটি প্রেস রিলিজ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আপনারা সেখানেই পেয়ে যাবেন, সুতরাং আর এই ব্যাপারে কথা বলার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় যেটা আপনারা বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর। আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আসন্ন জাতীয় নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। আমরা সকলে মিলে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন
সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে, তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি। এই প্রশিক্ষণের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় হলো, আপনারা সবাই জানেন শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে গত 15 মাস, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। তো রেস্ট অ্যান্ড রিপিটেরও প্রয়োজন আছে। তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। গত 15 মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে এবং আমি বলবো অত্যন্ত পেশাগতভাবে দায়িত্ব পালন করেছে। আপনি যেভাবে বললেন আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরো বেশি। আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে প্রচারণা, এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী সেটা যথাযথভাবে পালন করবে। চিরদিন করেছে, সামনেও করবে ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি। বাট আসলে মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতির দিকে একটু ফিরে তাকাতে, আমি নিজে তখন জিওসি 24 পদাতিক ডিভিশন ছিলাম। 15 বছর যে আবেগের প্রকাশ ঘটানো যায়নি, যে অনুভূতিগুলিকে বলা যায়নি, সেটার একটা বহিঃপ্রকাশ, আউটবার্স্ট তো আছে। এবং রাষ্ট্রযন্ত্রের অনেক মেশিনারি কিন্তু তখন কিছুটা হলেও অকার্যকর হয়ে পড়েছিল। এটা তো বাস্তবতা। এরকম একটা এক্সেপশনাল সার্কামস্টান্সে আপনি একটা পারফেক্ট আউটকাম আশা করতে পারেন না। সেনাবাহিনী এই সময়ের মধ্যে কুমিল্লা নোয়াখালীর বন্যা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর মধ্যে আনরেস্ট থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনকে রক্ষা করা থেকে শুরু করে
ট্রাফিক দায়িত্ব পালন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা এই সীমিত জনবল দিয়ে করে নাই। এখন 40 বা 50 হাজার সেনা সদস্য যাদের প্রাথমিক কাজ কিন্তু এটা না, তারা তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে গেছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন উন্নতি হয় নাই কেন, আমি যদি বলি যে আমরা না থাকলে অবনতি কতটা হতো সেটা আপনি ধারণাও করতে পারবেন না। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য রাইট পার্সপেক্টিভ টু লুক অ্যাট থিংস। পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে আমার মনে হয় সেটাকে একটু আলাদাভাবে বিবেচনা করলে ভালো হয়। আপনারা জানেন খাগড়াছড়িতে কয়েকদিন আগে কি হয়েছে, তারও আগে রাঙামাটিতে কি হয়েছে, বান্দরবানে কুকিচিন আপাতত একটু লো এবে চলছে। সো পার্বত্য চট্টগ্রামের বর্ডার থেকে অস্ত্র আসলে সেটা ঢাকামুখী, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। মাইন হলে সেটা একটা স্ট্যাটিক ওয়েপন সিস্টেম, ওটাকে ডিনাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বাট অন্য যে জায়গাগুলির কথা আপনি বলেছেন যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো, এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে, এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে পারি। আর্মি অ্যাক্ট 1952 এবং আইসিটি অ্যাক্ট 1973 দুইটাই স্পেশাল অ্যাক্ট। সেদিন আমাদের এই জি বাহাদুর যেভাবে বলেছিলেন যে এই দুটো স্পেশাল অ্যাক্টকে আমরা কখনো সম্মুখে দাঁড় করাবো না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি, এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। এবং আমরা দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি, যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। থার্ড অ্যামেন্ডমেন্ট টু দ্য রুল আইসিটি অ্যাক্ট 1970 যে থার্ড অ্যামেন্ডমেন্ট 6 অক্টোবর যেটা প্রকাশিত হয়েছিল সেটার কথা বলছেন। সেখানে যে ডিসকোয়ালিফিকেশন টু হ্যাভ এনি পাবলিক অফিস, টু হোল্ড এনি পাবলিক অফিস, সেটার ব্যাপারে ইন্টারপ্রিটেশনের একটা প্রবলেম বলবো না, ইন্টারপ্রিটেশনের প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট জারি আছে। আমরা এটার ব্যাপারে একটা ক্লিয়ার নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা চাইবো যে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যদি এটাকে ডিসকোয়ালিফিকেশন বলতে টার্মিনেশন বোঝায় তাহলে সেটা কিভাবে টার্মিনেশন হবে সেটাও ওখানে পরিষ্কার করে বলা নাই। পাবলিক অফিস, সেনা অফিসারদের ক্ষেত্রে পাবলিক অফিস হোল্ড করছে, এটা কি নিশ্চিতভাবে বলা যাবে কিনা সেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশনের সুযোগও রয়েছে। তো এটার ব্যাপারে আমরা এঙ্গেজমেন্ট জারি আছে। আমরা আশা করব যে একটা সুষ্ঠু সমাধানের পথে আমরা এগোতে পারবো এবং একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ।